প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026 উপলক্ষে চ্যানেল আয়ের বিশেষ আয়োজন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফে আছে আমি নুসরাত সেরিন। দর্শক, কেমন ছিল আসলে গতকালকের হাই ভোল্টেজ ম্যাচগুলো? যেমন প্রেডিক্ট করেছিলাম তেমন কি রেজাল্ট পেয়েছি নাকি তার থেকে বেশি বেটার পেয়েছি, এবং কেমন হতে পারে আজকের ম্যাচগুলো, এই নিয়ে হবে আমাদের আজকের এক্সপার্ট আলোচনা। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মাহবুব হোসেন রক্সি, প্লেয়ার, কোচ অ্যান্ড অ্যানালিস্ট। স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার ভালো লাগে, আপনার সঙ্গে প্রতিদিনই দেখা হয়। এবং আমাদের সঙ্গে আছেন দ্য মোস্ট গর্জিয়াস লেডি, ইনফ্লুয়েন্সার অ্যান্ড মডেল বারিশ হক। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর ম্যাচের পর নিশ্চয়ই ভালো থাকারই কথা দেখে বোঝা যাচ্ছে। আমার মনে হয় যে পাখি আকাশে উড়ে, আপনাদের ক্ষেত্রে তাই হয়েছে। আপনারা খুবই দুর্দান্ত ফর্মে আছেন। না, আসলে বলে না যে সূচনাটা ভালো হলে আসলে ভালোই হবে, সবকিছু ভালোই লাগে। এই যে ম্যাচ নিয়ে, ম্যাচের দিন তো একটা আলাদা টেনশন কাজ করে। সবচেয়ে বড় যে প্রবলেম সেটা ঝগড়াঝাটিটা অনেক বেশি হয়। আপনি করে থাকেন? আর আমার বাড়িতে তো ব্রাজিল আর্জেন্টিনা, মানে মহাযুদ্ধ। আমার হাজবেন্ড ব্রাজিল, আমি আর আমার ছোট মেয়ে আর্জেন্টিনা। আবার আমাদের বাসায় যারা আছে, যারা কাজ করে আমাদের সাথে থাকে, ওদের মধ্যে আবার একটা যুদ্ধ, কারা ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানি। এবার দেখলাম যে ভেরিয়েশন আছে। হ্যাঁ, আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনার মেয়ের নাম এইজেল। জি। ও তো এখনো পর্যন্ত বুঝে না, এই যে তাকে যে আর্জেন্টিনা নিয়েছেন, এটা কি আপনি একপাক্ষিকভাবে নিয়েছেন? মজার ব্যাপার হচ্ছে, ও হচ্ছে ফ্রোজেন একটা কার্টুন ক্যারেক্টার খুব পছন্দ করে, ওটার কালার হচ্ছে ব্লু। এখন সে সবগুলো জার্সি দেখে সে বলছে যে ব্লু জার্সিটা আমার খুব পছন্দ, তাই সে আর্জেন্টিনা। তার মানে তাকে নিরপেক্ষই বলা যায়, বা আপনার ঘুষ দিতে হয় না। একদম নিজে থেকে চলে গেছে। একদম। রক্সি ভাই, চলে যাই গতকালকের ম্যাচে। আজকের ম্যাচ দিয়ে শুরু করি। গতকালকের ফ্রান্সের ম্যাচে আমরা পরে যাই। আর্জেন্টিনা ভার্সেস বলা যায় যে আলজেরিয়া। দুইটাই বলা যায়, একটা তো আমরা জানি আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আরেকটাও ভালো টিমই বলা যায়, কিন্তু 3-0 এটা কি আমরা এক্সপেক্ট করেছিলাম? হ্যাঁ, যেভাবে ফুটবল উন্মাদনা এবং যেভাবে শুরু হয়েছে, আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর ম্যাচ দেখে আমরা যেভাবে চিন্তা করেছি, এবং প্রথম ম্যাচটাই খালি ভালো মার্জিনে জয় হওয়ার পরে, বা বিরাট মার্জিনে জার্মান যে শুরু করেছিল ক্রোয়েশিয়ার সাথে, তারপর থেকে ম্যাচগুলি, এবং গত 16 তারিখের ম্যাচে 4টা ম্যাচ হয়েছিল, 4টা ম্যাচে এত কম্পিটিটিভ এবং সব ড্র। তো ওয়ার্ল্ড কাপের এগুলি বিশেষভাবে একটা দৃষ্টান্ত এবং রেকর্ড, এবং প্রতিদিনই একটা করে রেকর্ড হচ্ছে, রেকর্ডের উপরে যাচ্ছে। তো সেই দিক থেকে লাস্ট অ্যানালাইসিস আর প্রেডিকশন করলে দেখা যাচ্ছে কম্পিটিটিভ টিমগুলি অনেক ভালো খেলছে, এশিয়ার সাথে সাথে আফ্রিকার টিমগুলো অনেক ওভারকাম করে এসছে। সেখানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে আমরা যদি মনে করি আলজেরিয়াকে আসলে সুপার হর্স বলা হয়, এবং তারা লাস্ট কোয়ালিফাইং রাউন্ড থেকে প্রচণ্ড ভালো ফুটবল খেলেছে। তাদের দুটিটা প্রমিজিং প্লেয়ার আছে যারা জার্মান লিগ এবং ফ্রান্স লিগে খেলে থাকে। তো সেই ক্ষেত্রে যে তারা চ্যালেঞ্জ করতে পারে সেটাই ধরা হয়েছিল। এবং আর্জেন্টিনা তো লাস্ট ইয়ারের এবং বেস্ট টিম, যেখানে মেসি টিমে ইনক্লুড হয়েছে, মানে টিমের একটা ডিফারেন্স স্মেল তৈরি হয়ে যায়, এবং মেসি কর্তৃক টিম এবং লিডারশিপ, এটা আসলে আর্জেন্টিনা সাপোর্টাররা যেভাবে চিন্তা করেছিল তার চেয়েও বেশি ইনফ্লুয়েন্স হয়েছে, এবং তারা এখানে অনেক বেশি তৃপ্তি, এবং যেটা চিন্তা করা যায় অনেকেই সারা রাত জেগেছিল যে ফ্রান্সের খেলার পরে আর্জেন্টিনা কি করবে এবং আর্জেন্টিনাকে নিয়ে যাবে, এবং যেটা আর্জেন্টিনা তারা ব্রাজিলের অপোনেন্ট, সেই হিসাবে ব্রাজিল যেহেতু ভালো করে, আমরা আরো ভালো করতে হবে, এই ফাইটটা নিয়ে এসেছিল। এবং মেসি আসলে ডিফারেন্স এবং আনপ্রোটেক্টেবল, মানে বিশ্বকাপের এবারের বিশ্বকাপটা আমরা বিশ্বকাপকে বলি দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এবার ডেফিনেটলি তাই হচ্ছে, মানে আনপ্রেডিক্টেবল হচ্ছে প্রতিটা ম্যাচ। এবং লিওনেল মেসি মানে ফর দ্য ফার্স্ট টাইম মিরোস্লাভ ক্লোসার 16 গোলের বিশ্বকাপের রেকর্ড ছাড়িয়ে তিনিও এখন 16 গোলে আছে, কিন্তু এখনো পর্যন্ত আরো অনেক ম্যাচ বাকি, জাস্ট প্রথম। সো বলা যায় যে ছাড়িয়ে যাচ্ছে খুব শীঘ্রই। এইবারের ওয়ার্ল্ড কাপগুলি যে আরো কত বেশি রেকর্ড হবে এবং কে কত বেশি কাজ করবে। যেখানে মেসি এবং রোনাল্ডো আমরা যেখানে স্টার বলতে সবচেয়ে বেশি চিনি, এবং তারা 5টা ওয়ার্ল্ড কাপ শেষ করে 6 নম্বর ওয়ার্ল্ড কাপে গেছে, তাহলে 6টা ওয়ার্ল্ড কাপ মানে 4-6 24, 20 বছর ধরে তারা ফর্মে আছে, এবং তাদের পারফরমেন্স ধরে রেখে টিমকে আজকে এই জায়গায় নিয়ে আসছে, এবং তারাও রেগুলার নিজেরা খেলছে, এত ব্যথা বা বিপত্তি পার করেও সেই জায়গা আছে। এবং মেসি কালকে অনেকেই মনে করছিল যে প্রথমে শুরু করবে না, বা ভাবছিল যে অপরনে কি করে, কোচ তাকে পরে যেহেতু ইনজুরি পুরো যাবে না, 90 মিনিট তো রাখেইনি, যেহেতু হ্যাট্রিক করে ফেলেছে, সেখানে তাকে রেস্ট দেওয়া দরকার, এবং তার ডিফেন্ডার রোমেলো এবং অটোমেটিকে উঠিয়ে চেঞ্জ করেছে। এবং এটা হলো টিমের কোচের একটা টেস্ট থাকে স্ট্র্যাটেজির মধ্যে, যখন আমি টিম ভালো রেজাল্ট হয়ে যাবে তখন আমি কি প্লেয়ারগুলোকে রেস্ট দিয়ে আমি প্রমিসিং প্লেয়ারকে সুযোগ দেবো এবং তারা
খেলে পরে টিমকে কিভাবে ব্যালেন্স করা যায় এবং ডেপথ আমার যে চেঞ্জিং প্লেয়ারগুলি ভালো আছে এটা অপোনেন্ট জনের তৈরি করা। তো মেসি যেটা প্রমাণ করে দিয়েছে, মেসি আসলে মেসি মাঠের মধ্যে এবং নিঃসন্দেহে ক্লিনিং আমরা ফিনিশার হিসাবে অপোনেন্ট টিম যদি হইও আমরা এই জিনিসটা স্বীকার করব। বারিশক আপনার কাছে যেতে চাই, আপনার টিমের বেস্ট প্লেয়ার মেসি আজকে সকালে হ্যাটট্রিক করেছে, মানে এবারে 26 বিশ্বকাপের একমাত্র ম্যাচ যেখানে কোনো একজন প্লেয়ার হ্যাটট্রিক করেছে, মানে পরপর প্রথম তিনটা ম্যাচেই গোল দিয়েছে, আবার। প্রথম ম্যাচ। সো এই বিষয়টা নিয়ে আসলে কতটুকু এক্সাইটেড বা কেমন অনুভূতি? আমি তো খুবই আশাবাদী ছিলাম যে মেসি কিছু একটা করবে, তো বাট এটা ছিল হচ্ছে একদম কি বলে মেঘনা চাইতেই বৃষ্টি এরকম। সো ভালো লেগেছে অনেক যে স্টার্টিংটা তো সুন্দর হয়েছে। আর আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা যারা সাপোর্ট করে সেটা যেটাই হয়ে যাক, সেম টু ব্রাজিল, মানে যে কোনো দলই কিন্তু আমরা স্পেশালি বাঙালিরা এত ইমোশনটা জড়িয়ে ফেলেছি। এবং মজার বিষয় হচ্ছে আমার অডিয়েন্সদের মধ্যে যখন আমি জার্সি পরে কোনো ছবি আপলোড দিই তখন ব্রাজিল সাপোর্টাররা অনেক কষ্ট পায়, অনেকে আবার নেগেটিভ কমেন্ট করে, অ্যাটাকিং কমেন্ট করে। বাট এটা আসলে আমাদের একটা ইমোশনের জায়গা তৈরি হয়ে গেছে না বাঙালিদের জন্য, যে বিশ্বকাপের এই সময়টুকুতে তার পছন্দের আর্টিস্টরা কি করছে, যাদের মানে বিপরীত কোনো দল করলে তারা খুব কষ্ট পায়, উজ্জীবিত হয় আবার হ্যাঁ। কষ্ট আমাকে পায়। অনেকেই কিন্তু বলে যে ব্রাজিল সাপোর্টার স্পেশালি, যে আপু আপনি আমাদের দলে নেই, মানে বাকিদের মন রক্ষার্থে কখনো কি অন্য দলের জার্সি পরে ছবি আপলোড করা হয়েছে বা প্ল্যান আছে? প্রমোশনাল কাজে করা হয়, যেমন ব্রাজিলের কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটিসও আমি করেছি, ওটা একদম পেশাদারিত্বের জায়গা থেকে তো আমরা করে থাকি। আর এখন তো বিজনেস, সবকিছু একটা বিজনেস। ওয়ার্ল্ড কাপ যে এই যে উদ্বোধনী অনুষ্ঠানগুলো হলো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ বিজনেস। তো আমাদের বাংলাদেশেও কিন্তু ওয়ার্ল্ড কাপকে ঘিরে এখন বিভিন্ন ধরনের অফার, প্রমোশনস, এগুলো সব আমাদেরকে করতে হয়। তো এই টাইমটায় আমার মনে হয় কাজের অনেক বেড়ে গেছে, যেমন ওয়ার্ল্ড কাপ রিলেটেড অনেক প্রমোশন প্রোগ্রাম বা করতে করতে হয়। এবং যেহেতু ওপেনিং এর কথা বলেন, আপনি নিজেও একজন আর্টিস্ট, সেই প্রসঙ্গে যাব আবারও একটু প্লিজ বলে প্রসঙ্গে ফিরে যাই। রক্সি ভাই, মানে এই যে ম্যাচে আমি আবারও আর্জেন্টিনার ম্যাচে ফিরে আসতে চাই, যেখানে আসলে মেসির ষষ্ঠবারের মতো ওয়ার্ল্ড কাপ, এবং বলা হচ্ছে যে এটাই হয়তোবা তার লাইফের লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে পারে, এবং এমবাপ্পের সাথে তার একটা মানে হাড্ডাহাড্ডি লড়াই চলবে, গোল্ডেন বুট নিয়ে বলেন, সর্বোচ্চ গোলদাতা হিসেবে বলেন। এবং আমরা যদি ফ্রান্সের ম্যাচে চলে যাই, আমরা দেখেছি এমবাপ্পেকে ডাবল গোল করতে। সো একজন করলো, মানে একজন লিজেন্ড করলো 3টা, আর একজন লিজেন্ড করলো 2টা। সো কি মনে হয় এই যে একটা টাই ব্যবধান রয়েছে যেখানে এমবাপ্পের 14 এবং মেসির হচ্ছে 16, এই ওয়ার্ল্ড কাপে আপনি ঠিক আজকের পজিশনে কাকে এগিয়ে রাখবেন? না, এখন পর্যন্ত এটা প্রথম ম্যাচ, লিগ লম্বা লিগ, এবং যদি আমরা গ্রুপ পর্যায়ে খেলি এবং ফাইনাল পর্যন্ত খেলতে গেলে তাদেরকে 8টা ম্যাচ খেলতে হবে। তো এই জায়গা থেকে আসলে অনেক 32, তারপরে 16, তারপরে 8, তারপরে 4, তারপরে 2। তো সেই চিন্তা করলে এদিকে 6টা ম্যাচ, এখানে গ্রুপ পর্যায়ে 3টা, 9টা ম্যাচ হয় যদি ফাইনাল খেলতে পারে সেই হিসাবে। তো প্রতি ম্যাচে আসলে এমবাপ্পে প্রমিজিং তার প্রমাণ করেছে। 2000 যখন 17-18তে ওয়ার্ল্ড কাপে ফ্রান্সে আসে তখন সে বেস্ট ইয়াং এবং প্লেয়ার ছিলেন, এনার্জিক্যাল টপ প্লেয়ার হিসাবে প্রাইজ নিয়েছে 17 বছর। আর তারপরে এসেছে 2022-এ, সেখানে সে হাইয়েস্ট স্কোরার ছিল, এবং এখন সে কম্পিটিশন তারা সেবার তো রানার্স, মানে এমন দুইটা টিম নিয়ে আমরা কথা বলছি যারা গতবারের ফাইনালের রানার্স আপ একটা টিম এবং চ্যাম্পিয়ন একটা টিম। তো ফ্রান্স আসলে এবার অনেক দাবিদার। আমি নিজেই ফ্রান্সকে বেশি পছন্দ করি, এবং ফ্রান্সের যে ফুটবল টেকনিক ট্যাকটিক্স, সেখানে ফ্রান্স ইউরোপের এখন অনেক পরাশক্তি, এবং তারা লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলেছে, এবং আর্জেন্টিনা লাস্ট ফাইনালে তাদেরকে মোকাবেলা করেছে, চ্যাম্পিয়ন হয়েছে ট্রাইব্রেকারে। সেই দিক থেকে মেসির যে ক্লিনিং ফিনিশার এবং অনেক বেশি ট্রপিক্যাল স্কোরার এবং ফাইনাল টাচ এত ভালো, কালকে 3টা গোলের মধ্যে 2টা গোলই তার আউট অফ বক্স থেকে করেছে, এবং তার যে এই যে এক্সপিরিয়েন্স গোল, এবং প্রথম গোলটাকে আসলে অসাধারণ বলা চলে, যে অল্প সময়ের মধ্যে কামব্যাক করে সে রিটার্ন ওই বলে এত মানে টপ অফ দ্য কর্নারে ফিনিশ করেছে, এটা আসলে দেখার মতো। এবং মেসি আছে দেখে এই ধরনের আমরা গোলও দেখতে পাচ্ছি। সাথে এমবাপ্পেকে যদি আমরা চিন্তা করি, এমবাপ্পেরও গোলও 2টা অনেক বেটার ছিল। এবং আপনি যে কম্পিটিশনের কথা বলছেন, আসলে এখন ম্যাচের উপরে ডিপেন্ড করবে, এবং অপোনেন্ট টিম কি সেই জায়গা হিসাবে কত গোল করতে পারে। তো ওরা শুরু করেছে একজন 12 আর 13, সেখানে 13 থেকে 3 16তে চলে গেছে, আর এখন হয়েছে ও 12-র সাথে আরো 2 গোল, মানে 14। তো 14 আর 16
এখন পরবর্তী ম্যাচগুলিতে মানে আমার মনে হয় যে এই কোন টিম ওয়ার্ল্ড কাপে যাবে তার থেকেও বেশি সমর্থকদের মধ্যে এই একটা গোল্ডেন বুটটা আসলে এবার কে হ্যাঁ পাবে এইবারে সেটা নিয়ে কম্পিটিশনে হয়তোবা এটা নিয়ে competition কম্পিটিশন হবে। চলবে মানে সাথে সেকেন্ড কম্পিটিশন সাথে যদি মাঝখানে একটা ম্যাচ শেষে হাল্যান্ড এবং নরওয়ের হাল্যান্ডে ওরাও এবার এই ম্যাচে এই তো ম্যাচে দেখলাম 4-1 সে গোলে জিতেছে, double সেখানেও goals তার করেছে। ডবল গোল আছে। তো এই জিনিসগুলি অনেক বেশি। আপনি যদি চিন্তা করেন জার্মান 7 গোলে জিতেছে, ওখানে কাই হাভার্ট তারও 2 গোল আছে এবং অ্যাসিস্ট আছে। তো এগুলো প্রথম ম্যাচ। দেখা কি হয়েছে বা দেখা যদি না হয় ফ্রান্স এবং সেনেগালের মধ্যে, এই দুইটা ম্যাচ ছাড়াও এমনিতে আপনার ফার্স্ট প্রায়োরিটি তো আর্জেন্টিনা নিঃসন্দেহে। যদি অপশন বি বা সি থাকে তাহলে অপশন বি সি তে কাকে রাখবেন? আমি আসলে সবার খেলাই পছন্দ করি। আর রিসেন্টলি আমি জানলাম যে একটি নতুন দেশ ওয়ার্ল্ড কাপে যুক্ত হয়েছে না, যারা ফার্স্ট টাইম কেপ ভার্দে আছে, কুরাসাও হ্যাঁ, তো আছে। কিন্তু এশিয়া থেকে 2টো আসছে, জর্ডান এবং হলো আমাদের হলো উজবেকিস্তান। আমার এটা ভালো লেগেছে যে নতুন দল যারা খেলছে আমি তাদেরকে বেস্ট উইশেস জানাই, কারণ যারা এত এক্সপেরিয়েন্সড দল আছে তাদের সাথে কিন্তু একই সাথে খেলতে হচ্ছে, সো এটা অনেক চ্যালেঞ্জিং। আর আর্জেন্টিনা বাদেও যদি আপনি বলেন তাহলে পর্তুগাল আমার অনেক সাপোর্টার আছে আশেপাশে, তো রোনাল্ডো তাদেরকে সো আর যেহেতু আমার বাসায় আমার হাজবেন্ড ব্রাজিল করে, সো আমি তাদের খেলাও দেখি আসলে, কারণ আমার হাজবেন্ড দেখে। তো আচ্ছা, সেখান ব্রাজিল থেকে দেখি। আর্জেন্টিনার বাহিরে যে দুইটা সবচেয়ে বড় মানে হাড্ডাহাড্ডি লড়াই হয় সেটা হচ্ছে মেসি আর রোনালদো। আপনার ক্ষেত্রে কি মেসিকে এগিয়ে রাখবেন, তাই তো? ডেফিনেটলি। আর আমি মনে করি যারা হচ্ছে সেলিব্রিটি প্লেয়ার, যাদেরকে বিশ্বব্যাপী সবাই পছন্দ করে, আমি এরকমও অনেককে দেখেছি যে অন্য দল সাপোর্ট করে বাট মেসিকে পছন্দ করে। Respect করে, definitely, যে So, best এটাও কিন্তু আমার কাছে ভালো লাগে যে আমি এক দল সাপোর্ট করছি বাট আমি অ্যাজ আ প্লেয়ার আরেকজনকে পছন্দ করতেই পারি। বাহ, দারুণ, খুব সুন্দর করে বললেন। রক্সি ভাই, আবারও চলে যাই, আমরা আপকামিং ম্যাচগুলো নিয়ে কথা বলবো, তবে ফ্রান্সের ম্যাচটা নিয়ে ছোট্ট করে আমরা একটু কথা বলে আসি। আমরা গতকালকে যখন প্রোগ্রাম করছিলাম, প্রেডিক্ট যখন সবাই করছিল, সবাই একটা কথা বলছিল, হ্যাঁ ফ্রান্স এবং সেনেগালের ম্যাচে ফ্রান্সই ফেভারিট থাকবে, তবে লড়াইটা একটু এমন কম্পিটিটিভ হবে, এমনও হতে পারে যে ড্রও হয়ে যেতে পারে, বলা যায় না। কারণ কিভাবে বলবো, যেটাই আমরা প্রেডিক্ট করছি হচ্ছে ম্যাচের মধ্যে পুরো উল্টো। আগের দিনের ম্যাচগুলির রেজাল্টগুলি এইভাবে হতাশ করেছে, এমনভাবে হতাশ করেছে। সো এই ম্যাচে দেখলাম আবার যেটা প্রেডিক্ট সবাই করলো পুরো উল্টে গেল। সো ফ্রান্স এবং সেনেগালের ম্যাচে আপনার কি মনে হয়েছে প্রথম দিকে ফ্রান্স কোথাও একটু স্লো খেলেছে? না, এটা একটা জিম হলো যারা খেলে আসছে, যে প্লেয়ারগুলি আছে, এবং ফ্রান্স এবং সেনেগালের প্লেয়ার যে শুরু করা হয় সেটা আসলে কোচের একটা ট্যাকটিক্স থাকে যে ফুল প্লেজে অ্যাটাকে যাওয়া দেন না, অপোনেন্ট টিমকে ওয়াচ করো, দেন 20 মিনিটস দেখার পরে আমাদের প্ল্যান বি কোথায় যাবে বা কোথায় আমি বাধা কাচ্ছি সেটাকে আমাকে কিভাবে ওপেন করতে হবে এবং গোলের জন্য যেতে হবে, সেই জন্য একটু টাইম লাগে। এবং সব টিমগুলি আসলে অনেক সতর্ক, যারা ডমিনেট টিম তারা কিন্তু অনেক প্ল্যানিং এবং খুব কোঅপারেটিভ ডিফেন্ডিং বেশি জোনে আটকে রাইট। আটকে এবং রেখেছে। আফ্রিকান টিমগুলোর একটা কিন্তু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তারা অনেক ফিজিক্যাল ফুটবল খেলে Physical থাকে, football কিন্তু খেলে। গতকাল আমার মনে হয় সেনেগাল সামহাও এই জিনিসটা করেনি বা একটু মিসিং ছিল। ওরকম না, তারপরে ডিফেন্ডাররা ওরকম চ্যালেঞ্জ করছিল, এবং যেটা স্পিডের জন্য হয় না, যেখানে সুযোগটা পাচ্ছিল ফ্রান্সের যে দুই উইঙ্গের যে খেলেছে, দুজনে আসলে এখন ওয়ান অফ দ্য বেস্ট, একটা দিম্বালে একটা অলিসন। হ্যাঁ, পিছন থেকে সবসময় যেটা আমরা যেটাকে চিন্তা করি, সেখানে আবার দুয়ে একটা নতুন প্লেয়ার এসছে, ও দুয়েও দুর্দান্ত খেলে, ওরা সাডেনলি সবসময় স্পেস চেঞ্জ করে পজিশন চেঞ্জ করছিল, যার জন্য আমি যদি বলি সেনেগালের প্লেয়াররা মার্ক করে রাখতে পারছে না। তো সেই জায়গা থেকে বডি কন্ট্যাক্ট যদি আমি কমন ফেজে বা একটা পজিশন নিয়ে খেলি তাহলে আমাকে ডিফেন্স করতে সুবিধা হয়, Right. কিন্তু এত বেশি পজিশন চেঞ্জ করছে এবং স্পেস তৈরি করছে, সেখানে ওরা মার্ক করতে পারছে না। একদমই। এবং মজার ব্যাপার হচ্ছে 3-1 জয়লাভ ফ্রান্স করলেও আমি যেটা স্ট্যাটে দেখলাম বল পজিশন দুইজনের সেম ছিল 87%, হ্যাঁ। যেটা আসলে আউটস্ট্যান্ডিং। আমরা যদি আজকের ম্যাচগুলোতে চলে যাই, আপনার আরেক পছন্দের টিম রয়েছে, সেটা হচ্ছে পর্তুগাল এবং কঙ্গো। মানে এই ম্যাচে আমরা জানি হট ফেভারিট কে, রোনালদো, পর্তুগাল ডেফিনেটলি, বাট পর্তুগালকেও কি কোনো ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কিনা কঙ্গোর বিপক্ষে? না, আমার মনে হয় না কঙ্গো এরকম বেটার অতটা টিম, এবং আফ্রিকান সেই দিক থেকে যদি চিন্তা করা হয়, ওয়ান অফ দ্য বেস্ট যদি ওয়ার্ল্ড কাপ পেয়ে থাকে সেই 6টা দেশের পরে যার সবচেয়ে বেশি দাবিদার এবার পর্তুগাল। এবং পর্তুগালের যে অবস্থা, সেখান থেকে পর্তুগালকেও আমরা চিন্তা করতে পারি সেমিফাইনাল পর্যন্ত যাবে। এখন ওদের টিমে যে ডেপথ এবং যে প্লেয়াররা আছে, ইউরোপিয়ানে যে ক্লাব লেভেলে ফুটবল খেলছে, তারা ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড, এবং সেখানে রোনাল্ডোর মতো অভিজ্ঞ স্ট্রাইকার ওখানে আছে। তো সেই জায়গা থেকে একটা চ্যালেঞ্জ তো প্রথম থেকে অপোনেন্ট টিম চ্যালেঞ্জ করেই। আমরা সকালেও ম্যাচ দেখতেছিলাম, যেটাকে চিন্তা করি আমরা যদি মনে করি ইরাক ভার্সেস নরওয়ের খেলা ছিল, হ্যাঁ, ইরাক এবং নরওয়ের খেলা ছিল,
অস্ট্রিয়া এবং জর্ডানে খেলা ছিল। আমি জর্ডানকে চিন্তা করছি যে নতুন হিসাবে এশিয়ান টিমগুলি যে ভালো করছে, সেখানে জর্ডানও কিন্তু খুব কম্পিটিটিভ এবং চ্যালেঞ্জ ছুড়েছে, এক এক গোলের করেছিল, তারপরে যে এই লুজ করেছে। সেখানে কঙ্গো অনেক বছর, আমি যতটুকু জানি 40 থেকে 42 বছর আগে তারা একবার কোয়ালিফাইড করেছিল, এইবার আসছে। তো নিউ জেনারেশন এবং অনেক অভিজ্ঞ টিম, তার সাথে 2বার ইউরো চ্যাম্পিয়ন টিম তার মানে বলাই যায় যে এই ম্যাচে আমাদের হট ফেভারিট থাকবে পর্তুগাল। খেলা কি দেখা হবে কিনা, নাকি ব্যস্ততার কারণে হয়তো মিস হবে? না, আমার হাজবেন্ড যেমন এবার একটা মানে অনুমান করছে যে শিরোপা জিতবে পর্তুগাল। মানে সে এটা মানে ওই আমি যেটা বললাম যে এদের টিমের বাইরে থেকে যদি কেউ জিততে পারে সেটা পর্তুগালের অবস্থা। ও কিন্তু ব্রাজিল সাপোর্টার, বাট ও এটা মানে অনুমান করছে যে শিরোপা জিতবে। তথ্য দিই আপনাকে, যারা ব্রাজিল সাপোর্টার তারা একেবারে মানে আনকনসিয়াস মাইন্ডে তারা পর্তুগাল সাপোর্ট। তাই নাকি? ইট ইজ ট্রু। আজকের যদি কোনো হাই ভোল্টেজ ম্যাচ থেকে থাকে, হুইচ ইজ ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া, যেটা আমার মনে হয় যে এমন মানে প্রত্যেকটা মানুষের দেখা উচিত। ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের পরে আজকের ম্যাচ, একদিকে হ্যারি কেইন আর একদিকে লুকা মডরিচ, কি হতে পারে? না, এটাও একটা কমপ্লিটলি আসলে দুইজনই ইউরোপের অনেক ওয়ান অফ দ্য বেস্ট টিম, এবং ইউরোতে তারা প্রমাণ করেছে। এখন লুকা মডরিচ হলো যে শেষ, এবং রোনাল্ডো এবং মেসির মতো তারও বয়স 40 পেরিয়ে গেছে, এবং এটাই তার শেষ ওয়ার্ল্ড কাপ। লাস্ট ওয়ার্ল্ড কাপে সে রানার আপ পর্যন্ত হয়েছে 2018-তে যদি চিন্তা করা হয়, এবং সে গোল্ডেন বুট এবং ওয়ান অফ দ্য ব্যালন ডি'র বেস্ট প্লেয়ার হয়েছিল ওয়ার্ল্ড ফিফা। এখানে আসলে ছোট করে চিন্তা করা যাবে না। যখন আমরা যদি গ্রুপ পর্যায়ে চিন্তা করি, সেই জায়গায় যেমন মরক্কো এবং ব্রাজিলকে যে কম্পিটিটিভ ছিল 6 আর 7 র্যাঙ্কিংয়ে, সেখানে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া, সেই ম্যাচকে আসলে কোনোভাবেই প্রেডিক্ট করা যাবে না। এখনকার ফুটবল বা যেই খেলা হচ্ছে, আমরা ম্যাচের পরে যেই এটার রেজাল্ট বুঝতে পারবো। আজকে যদি কাউকে আমি জিজ্ঞেস করি, আমার মনে হয় কেউ এটা নিয়ে আমাকে অনেস্ট অ্যান্সার দিবে না, কারণ আমরা প্রত্যেকে কনফিউজ যে কি হতে পারে ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়ার ম্যাচে। এরপরেও যদি রক্সি ভাই জিজ্ঞেস করি যে একটা পার্সেন্টেজ আমি ইংল্যান্ডকে এগিয়ে রাখছি। ইংল্যান্ডের দুর্দান্ত ইয়াং একটা টিম, টুখেল জার্মানি কোচ নিয়ে ওরা টিম করেছে, এবং ইংলিশ লিগের প্লেয়াররা অনেক ফর্মে আছে এবং ভালো অবস্থা। হ্যানিকেন জার্মান লিগে হাইস্ট স্কোরার, সাথে রাশফোর্ড খেলছে বার্সেলোনায়, যে খেলেছে স্প্যানিশ লিগের, সেও খুব দুর্দান্ত ফর্মে আছে। এবং নিচের থেকে যদি আমি চিন্তা করি ডিফেন্সে, মেগুয়াল এবং সে ওর মাঝখানে খেলতেছে আমাদের রাইস এবং হোয়াইট রাইটে, সব মিলিয়ে অনেকটা বেটার টিম। ক্রোয়েশিয়ার থেকে ইংল্যান্ডকে এগিয়ে রাখছি। টিমের দিক থেকে যদি ম্যাচ উইন হয় 1-0-তে ইংল্যান্ড জিততে পারে। ওই যে হাই স্কোরিং 7-1 এই টাইপের ইম্পসিবল হয়, ইম্পসিবল একদমই। সো এই ম্যাচে ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া, কাকে আপনি এগিয়ে রাখবেন? আমি প্রথমে একটু অ্যাড করি যে আমার কাছে খুব কষ্ট লাগছে যে এইবারের ম্যাচগুলো না সব কেমন অড একটা টাইমে, না মানে ঘুম থেকে জেগে উঠে দেখতে হয়, বা একদম ভোরে, যেমন আর্জেন্টিনার আজকের ম্যাচটা ছিল সকালে। তো আর আপনি যে প্রশ্নটা করলেন আসলে, যে অন্যান্য দলের খেলা আমি অনেস্টলি অত দেখি না, মানে ব্রাজিল আর্জেন্টিনা বা এই ধরনের টিমরা যখন খেলে তখনই দেখা হয়, কারণ যেহেতু আমাদের খুব আর্লি মর্নিং আবার কাজে চলে যেতে হয়, আর এই যে বললাম যে খেলাগুলো এরকম টাইমে হয়। আচ্ছা, আপনাকে আমি খুব সুন্দর এবং বড় একটা তথ্য দিই, সেটা হচ্ছে আমি জানি আপনি খুবই ব্যস্ত থাকেন, কারণ এখান থেকে সেখানে মুভ করতে হয় ফ্রিকোয়েন্টলি, তখন তো টেলিভিশন সেট মোবাইল অ্যাপে দেখার জন্য এবং বেস্ট একটা প্ল্যাটফর্ম রয়েছে, হুইচ ইজ আই স্ক্রিন, চ্যানেল আইয়ের অনলাইন বা ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। সেখানে কিন্তু আপনি সবগুলো খেলা খুবই ক্লিয়ারলি মানে হাই রেজুলেশনে দেখতে পারবেন। হ্যাঁ, বেশিরভাগ মোবাইলেই আপডেট আমরা পাই যে কি কি হলো, আবার ছোট আকারের রিলস গুলো যখন আপনার এই ধরনের প্রোগ্রামগুলো যখন হয়, হ্যাঁ এই ধরনের প্রোগ্রামগুলো থেকেও কিন্তু জানা যায়। তো এটা ডেফিনেটলি ভালো। আবার অনেকে কিন্তু অনেকের বাসায় টেলিভিশন নেই, তারা কিন্তু অ্যাপেই দেখছে এখন খেলা বেশিরভাগ ক্ষেত্রে। তো আপনি কিন্তু আপনার ভিউয়ার্সদের এই তথ্য জানিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ। সো এই ম্যাচে কাকে এগিয়ে রাখছেন? দলগুলোর নাম ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। আই গেস ইংল্যান্ড। বাহ, দারুণ। একদমই ছোট্ট করে জানতে যাবো, যেহেতু শেষ মুহূর্তে চলে এসেছি, পরের ম্যাচগুলো ঘানা এবং পানামা। ঘানা পানামাকে একই লেভেলের টিম, একটা কোরিয়ান আফ্রিকান টিম, আর এটা হলো ল্যাটিন আমেরিকা, এটা দ্বীপপুঞ্জের টিম। পানামা, কোস্টারিকা, তারপরে হন্ডুরাস এক জায়গা থেকে আসছে। এদের ম্যাচগুলো ওইভাবে কম্পিটিশন, এটা সমান সমান খেলা হবে, 50-50। এখন যে এখানে ক্লিক করবে বা সুযোগের সদ্ব্যবহার করবে সে আসলে ভালো করবে, এবং যদি বেশি ভালো করতে পারে হয়তো থার্ড টিম হিসেবে। হ্যাঁ, ওটা তো আমি আরেকবারও বলেছি যে গ্রুপ পর্যায়ে চ্যাম্পিয়নরা সব সরাসরি যাবে, তারপরে যদি কেউ
প্রথম ম্যাচ থেকে পয়েন্ট কালেক্ট করতে পারে, কেউ যদি জিতে যায় তার ওই 3 পয়েন্টের অ্যাডভান্টেজে সে সে থার্ড থার্ড টিম হিসেবে পজিশনে আরামে চলে যেতে পারবে। পরের যেটা উজবেকিস্তান এবং কলম্বিয়া, একদম এশিয়ান টিম এবং হচ্ছে ল্যাটিন আমেরিকা। হ্যাঁ, সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি ল্যাটিন আমেরিকা এবং কলম্বিয়া কিন্তু আর্জেন্টিনা আমেরিকার ওই দক্ষিণ আমেরিকা থেকে আসা সমপর্যায়ের সমপর্যায়ে খেলা। এবং অনেক ভালো ম্যাচ খেলে এসছে। ওদের ওয়ার্ল্ড স্টার আমরা যদি চিন্তা করি, এখানে বেস্ট প্লেয়ার আমি নামটা এখন মনে করতে পারছি না, এবং কলম্বিয়ান কোয়ালিফাইড রাউন্ডে দুর্দান্ত খেলে এসছে। এবং এখানে আর উজবেকিস্তান উজবেকিস্তান যতদূর মনে এশিয়া পড়ে থেকে এবার প্রথম এশিয়া থেকে এসেছে প্রথমবার আসলো। এবং উজবেকিস্তানের বেশিরভাগ প্লেয়ারই তারা নিজস্ব লিগ খেলে, একটা না দুটো প্লেয়ার ইউরোপিয়ান লিগ খেলে। সেই অ্যাডভান্টেজটা তাদের ডিসঅ্যাডভান্টেজ থাকবে যে কলম্বিয়ার প্লেয়ার ইউরোপে থাকে। তারপরেও বারবারই বলা হচ্ছে এটা ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাকে কাপ ছেড়ে কি কথা আসলে বলে না। হতে পারে, যেটা কি আমরা এটা 6 দিন ধরে দেখছি, বলার কেউ কোনো জানে না। অপশন নেই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বারিশা হল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো ধন্যবাদ মাচ। রক্সি ভাই, থ্যাংক চ্যানেলের ইউ সো মাচ। দর্শকদের সঙ্গে। থ্যাংক ইউ। দর্শক, চলছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 এবং ফুটবলের যে কোনো আপডেট এবং লাইভ খেলা কিন্তু আপনারা দেখতে পারেন চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 1:30 আপনাদের প্রিয় চ্যানেল আইয়ে।